হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। চলে এসেছি আবার আমার ইউটিউব চ্যানেল এ টু জেড ইংলিশ ক্লাসে। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যেমন আমার সঙ্গে আছো তেমন সঙ্গে থাকবে। সত্যিই আমি খুব আপ্লুত যে তোমরা আমার সঙ্গে আছো। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চলেছি। বড় কি টপিক? টপিকটা হচ্ছে অন্য কিছু না। আমি যখন সিলেবাস টিউটোরিয়াল ডিসকাস করেছিলাম তখন তোমাদের বলেছিলাম প্রিপজিশন। তো টপিকটি অন্য কিছু নয়, আজ যে টপিকটা নিয়ে আলোচনা হতে চলেছে সেটি হচ্ছে প্রিপজিশন। আমি প্রিপজিশন চ্যাপ্টারটি বোঝানোর সময় তোমাদের সকলকে বলেছিলাম প্রিপজিশনের নরমালি তিনটে পার্ট থেকে প্রশ্ন আসে: জেনারেল প্রিপজিশন, ফেস প্রিপজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তা গাইস, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো প্রিপজিশনে, সেটা হচ্ছে জেনারেল প্রিপজিশন। প্রিপজিশনের আমি লক্ষ্য করেছি যে সমস্ত প্রিপজিশনগুলোর উপর থেকে সরকারি চাকরি পরীক্ষায় খুব বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে, সেই সমস্ত প্রিপজিশনগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে ফর এবং সিন্স। সুতরাং গাইস, আজকে আমি ফর এবং সিন্স এই দুটো প্রিপজিশন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমার যেটা বলার দরকার সেটা হচ্ছে ফর প্রিপজিশন আর সিন্স প্রিপজিশন, এই দুটো প্রিপজিশন নিয়ে অধিকাংশ ছেলেদের মধ্যেই একটা বিষয়ে গন্ডগোল বেঁধে যায় যে কোথায় আমরা ফর ব্যবহার করব আর কোথায় আমরা সিন্স ব্যবহার করব। চলো এক ঝলকে দেখে নিই আমরা ফর কোথায় ব্যবহার করব আর আমরা কোথায় সিন্স ব্যবহার করব। অবশ্যই আমরা সেটা জানবো, কিন্তু তার আগে আমরা সবচেয়ে ভালো হয় যদি পার্ট করে প্রিপজিশনটাকে আমরা আলোচনা করে নিই। চলো দেখা যাক। সর্বপ্রথম যে প্রিপজিশনটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে ফর। ফর প্রিপজিশনটি ব্যবহার করার সময় সর্বপ্রথম যে ব্যবহারটি আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমরা মুখে শুনে থাকি সবার কাছেই, যে পারপাস অর্থাৎ জন্যে বা উদ্দেশ্যে। সুতরাং ফর প্রিপজিশনটি সর্বপ্রথম যে ব্যবহারে হয় সেটি হচ্ছে জন্যে বা উদ্দেশ্যে অর্থে। জন্যে বা উদ্দেশ্যে অর্থে। আশা করি সবাই দেখতে পাচ্ছ, জন্যে বা উদ্দেশ্যে অর্থে। এটি হচ্ছে ফর প্রিপজিশনের সর্বপ্রথম ব্যবহার, যেটি আমরা সর্বাধিক জানি। এবং এটি আমি একটি উদাহরণ দিয়ে দিই, তোমাদের কাছে আরো বিষয়টি খুব ভালোভাবে জানা যাবে উদাহরণটি দিলে। যেমন আমরা বলে থাকি আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এই যে বাক্যটা আমি লিখেছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ, এখানে ফরটির অর্থ কি হচ্ছে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। সুতরাং এখানে ফরের ব্যবহারটি কিন্তু জন্য অর্থে বা উদ্দেশ্য অর্থে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় যে ব্যবহারটি ফরের আমরা সর্বাধিক হিসেবে জেনে থাকি সেটি হচ্ছে বিনিময় অর্থে। সেটি হচ্ছে বিনিময় অর্থে। ইংরেজিতে বিনিময় অর্থে এটাকে এক্সচেঞ্জও বলা হয়ে থাকে। বিনিময় অর্থে বলতে, ধরে নাও একটি বাচ্চা ছেলে দোকানে একটা চকলেট কিনতে গেছে। চকলেট কিনতে গিয়ে চকলেটের দাম 5 টাকা। সেই ছেলেটি দোকানে গিয়ে কি বলছে? বলছে give me the chocolate for ₹5 only। অর্থাৎ 5 টাকাটি নিন এবং 5 টাকার বদলে আমাকে চকলেটটি দিন। সুতরাং এখানে এই যে for ₹5 only, এখানে ফরটি ব্যবহার হচ্ছে বিনিময় অর্থে। সুতরাং আশা করি বোঝা গেছে প্রথম এবং দ্বিতীয় ব্যবহার। তৃতীয় যে ব্যবহারটি ফর প্রিপজিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে ধরে বা যাবত। ধরে বা যাবত অর্থে। যে কারণে এই ভিডিওটি উপস্থাপিত করা তার মূল পর্বে কিন্তু আমরা প্রকাশ করে ফেলেছি অলরেডি। এই যে ধরে বা যাবত অর্থে ফর প্রিপজিশনটি ব্যবহৃত হয়, এই ধরে বা যাবত অর্থে ফর প্রিপজিশনটি ব্যবহার করার পেছনে এই যে কিছুক্ষণ আমি বলছিলাম ফর এবং সিন্স, এই দুটো প্রিপজিশন, এই দুটো প্রিপজিশনের মধ্যে পার্থক্য কি আছে, ইস দোনো মে অন্তর क्या है। তো অন্তর জানতে গেলে, পার্থক্য জানতে গেলে দুটোর মধ্যে, তো নিশ্চয়ই ধরে বা যাবত অর্থে ফরের যে প্রিপজিশনটা আমরা ব্যবহার করি, কি কারণে ফরের প্রিপজিশনটা ধরে বা অর্থে আমরা ব্যবহার করছি সেটি প্রথম জানতে হবে। সর্বপ্রথম এই ধরে বা যাবত দিয়ে একটি উদাহরণ আমরা লিখব। এই প্রসঙ্গে বলে রাখি, এই ফর প্রিপজিশনটি ইংরেজিতে টেন্স বলে একটি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটি আমি সিলেবাস আলোচনা করার সময় অলরেডি বলেছিলাম। সেই টেন্স চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই পারফেক্ট কন্টিনিউয়াস বলে যে টেন্সটি আছে, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রসঙ্গে বলে রাখি পারফেক্ট কন্টিনিউয়াস শুধুমাত্র একটি টেন্সে হয় না, প্রেজেন্টের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর এর ব্যবহার দেখতে পারি। এবং
যে বিষয়টি বলছিলাম সিন্সের ব্যবহার দেখতে পাই। তাই পারফেক্ট কন্টিনিউয়াস আমি একটি যে কোনো টেন্সের মধ্যে, তিনটে টেন্সের মধ্যে যে কোনো একটি টেন্স দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস একটি উদাহরণ দিয়ে আমি ফর বিষয় পড়ে যে ধরে বা যাবো তথ্যটা এটিকে তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি গাইস তোমাদের সকলের কাছেই বিষয়টি অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তো আমি উদাহরণ হিসেবে লিখতে পারি, I have been learning English for 5 hours. So guys এই বাক্যটা কি লিখেছি, I have been learning English for 5 hours। এই বাক্যটিকে যদি বাংলা অনুবাদ করি মানে কি দাঁড়াচ্ছে, I have been learning English for 5 hours, অর্থাৎ আমি 5 ঘন্টা ধরে ইংরেজি শিখছি। এই টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো গাইস একটা কথা অবশ্যই বলতে হয় যে এখানে কিন্তু এই ফর প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। পরীক্ষায় এক্সামে এই ফরের জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে বা ফরের জায়গায় সিন্স লিখে দেওয়া থাকতে পারে। এই পার্টটি থেকে এররও প্রশ্ন আসে, এররের কোশ্চেনও আসে, সেই সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেনও আসে। সো এই যে ফরটি লেখা আছে এই ফরটি এখানে ধরে বা যাবত অর্থে ব্যবহার হয়েছে, ধরে বা যাবত অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে ধরে বা যাবত অর্থে ব্যবহার হয়েছে বলছি, এটার কারণ কি, এখানে কি বলেছে 5 আওয়ার্স মানে কি 5 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে বা 5 ঘন্টা যাবত। অর্থাৎ এই বাক্যটার মধ্যে একটা জিনিস আছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা সময় ব্যাপ্তি দেখতে পাচ্ছি। এখানে এই কথাটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ফর ব্যবহার সময় ব্যাপ্তি বোঝাতে, সময়ের ব্যাপ্তি বোঝাতে। কোনো কোনো সময় বলা থাকে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। সুতরাং ফর আমরা কখন ব্যবহার করবো, পিরিয়ড অফ টাইম, সময়ের ব্যাপ্তি, কতক্ষণ সময় ধরে চলছে, 5 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 বছর ধরে, 4 বছর ধরে, 15 বছর ধরে, এই যে সময়ের ব্যাপ্তিটা, এইগুলোর অর্থে কিন্তু ফর প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। ফর 15 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, এইরকম ধরনের বাক্যগুলোতে আমরা ফর ব্যবহার করে থাকি যখন সময় ব্যাপ্তি বোঝানো হয়ে থাকে। অন্য অর্থে এই বাক্যটিকেই যদি আমি এইভাবে প্রকাশ করি, I have been learning English, I have been learning English since May, I have been learning English since May। দেখো এই বাক্যটির অনুবাদ করলে কি আসছে, এটি কিন্তু এই বাক্যটি কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। এই বাক্যটি এখানে সিন্সটার শব্দের অর্থ কি, এখানে সিন্স শব্দের অর্থ কিন্তু ধরে বা যাবত প্রকাশ করছে না। বাক্যটির মানে কি, আমি মে মাস থেকে ইংরেজি শিখছি, অর্থাৎ কি একটা নির্দিষ্ট সময় থেকে, এখানে কিন্তু সময় ব্যাপ্তি বোঝায়নি, মে মাস থেকে শিখছি। অর্থাৎ সিন্স প্রিপোজিশনটি আমরা তখনই ব্যবহার করবো যখন পয়েন্ট অফ টাইম নির্দেশ করা হবে, অর্থাৎ নির্দিষ্ট কোন সময় থেকে, কোন সময় থেকে, কাব, কাব নট সে, কাব, কোন সময় থেকে। অর্থাৎ সিন্স ব্যবহার হয় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় থেকে অর্থে। অন্যভাবে মনে রাখতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে কোন সময় থেকে, কোন সময় থেকে, অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে। এখানে ব্যাপারটা কি, সিন্স মে, অর্থাৎ মে মাস থেকে আমি ইংরেজি শিখছি। এই জায়গায় অন্য কিছু থাকতে পারে, যে I have been writing this letter since Tuesday, অর্থাৎ মঙ্গলবার থেকে আমি চিঠি লিখছি। I have been doing it since my childhood, অর্থাৎ আমি ছেলেবেলা থেকে আমি এটা করছি। এই যে বললাম সিন্স চাইল্ডহুড, অর্থাৎ ছেলেবেলা থেকে, অর্থাৎ পয়েন্টটাকে নির্দিষ্ট করছি, নির্দিষ্ট কোন সময় থেকে। সুতরাং আশা করি বোঝা গেছে ফর আর সিন্স এই দুটি প্রিপোজিশনের মূল পার্থক্য কি। আশা করি গাইস বুঝতে পেরেছো। এছাড়া ফর সিন্সের মূল পার্থক্য ছাড়াও ফরের যে কটি ব্যবহার বললাম সমস্ত ব্যবহার কটি ইম্পর্টেন্ট গাইস, তোমাদের সকলকেই জানতে হবে। সো ফর আর সিন্সের কথা বলতে গেলে আজকে অবশ্যই এই যে ফর আর সিন্সের ব্যবহারটুকু বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। সেই সঙ্গে আরেকটি কথা অবশ্যই বলতে হয়, এই যে আমি ব্যবহারটি বললাম ফর এবং সিন্স, হ্যাঁ এই দুটো ব্যবহার কিন্তু জেনারেল প্রিপোজিশনের ব্যবহার, আমি আগেই বলেছিলাম। একটি কথা তোমাদেরকে ভুললে চলবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিন্তু ফরের ব্যবহারগুলো আলাদা। নর্মালি আমরা একটা শব্দ যে ওয়ার্ড, সেই ওয়ার্ড হচ্ছে অ্যাফেকশন, AFFECTION, অ্যাফেকশন। এই যে অ্যাফেকশন ওয়ার্ডটা, এই অ্যাফেকশন ওয়ার্ডের পরে কিন্তু
ফর ব্যবহার করি, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ওয়ার্ড। কিন্তু এইখানে কিন্তু ফরের অর্থ জন্যে বা উদ্দেশ্যে বা ধরে বা যাবত এই অর্থ কিন্তু প্রকাশ করেনি বা বিনিময় অর্থ প্রকাশ করেনি। এখানে কিন্তু এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের অর্থ অ্যাফেকশন ফর অর্থ হচ্ছে স্নেহ। সুতরাং এই অ্যাফেকশন ফর যেমন হয়ে থাকে ঠিক তেমনি অ্যাফেকশনের যদি বলা হয়ে থাকে AFFECTIONAT অ্যাফেকশনেট টু বসে। সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু জেনারেল প্রিপারেশনের নিয়ম খাটবে না। এই বিষয়ে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। আমি অবশ্যই পরের ক্লাসে ফর দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন রিলেটেড বিষয়গুলোকে নিশ্চয়ই আলোচনা করব। ওকে গাইস, তোমরা আমার সঙ্গে এভাবে থাকো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। সো আজকের জন্য গাইস টাটা।